থার্ড জেন্ডার বা হিজড়া বিহন্নলা সমাজ যেটাকে বলে, আমি 11 বছরের ভেতরে এরকম সময় আমি এসেছি। ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, তাদের মা বাবা আছেন বৃদ্ধাশ্রমে, কিন্তু আমাদের বিহন্নলা একটাও কোথাও বৃদ্ধাশ্রমে পাবে না। আমরা এইভাবে তাদেরকে রাখি। আমাদের ভেতরে লিঙ্গের কোনো বৈষম্য থাকবে না, এটাই আমি মনে করি। মানুষ তো, আমাদের বকশিস যেটা বাধায় যেটা দেয়, সেটা থেকে আমরা এক অংশ না বাঁচিয়ে রাখি। সেটা আমাদের বিপদের জন্যই হোক, সমাজের বিপদের জন্যই হোক। হিজড়া বা বিহন্নলা কথা বলবে কি না, এরা তালি বাজায়, চিল্লে উঠে হয়তো কথা বলে, উগ্র মেজাজি হয়, মানুষের একটা ভুল ধারণা থাকে। বিহন্নলা সমাজের মানুষ যদি কিছু শৃঙ্খল ব্যবহার করে আপনার বাড়িতে, ফ্ল্যাটে, আপনাদের ভবনে এসে, তাহলে প্রশাসনকে ফোন করার আগেই বড় মাকে ফোন করুন, তাহলে বড় মা এটা সলভ করে দেবে। আমরা এরকমই নই, আমরা আপনাদেরই মানুষ, আপনাদের ভাই বোন, আপনাদের ফ্যামিলি থেকে এসেছি। আপনাদেরই মতো আমরা কাঁদি, আমাদের চোখে জল আসে, আপনাদের মতোই আমাদের রক্তের রং লাল। ওয়েস্ট বেঙ্গল থার্ড জেন্ডারের বোর্ড মেম্বার, সকলের তিনি সোনা দেবী, বড় মা। সোনামণি শেখ রয়েছেন আজ স্টুডিওতে আমাদের সাথে। জানবো বৃহন্নলা সমাজ সম্পর্কে, জানবো কিভাবে পরিবর্তন রয়েছে সমাজের আগের থেকে এখনের। পুরোটা নিয়ে আজ আলোচনা করব বড় মার সাথে। আপনারা দেখছেন শিলিগুড়ি লাইভের শিলিগুড়ি টক্স। আমাদের সাথে স্টুডিওতে রয়েছে বড় মা সোনামণি শেখ। নমস্কার, শিলিগুড়ি লাইভের স্টুডিওতে আপনাকে স্বাগত। আচ্ছা, প্রথমে জিজ্ঞেস করি, বড় মার ছোটবেলাটা কেমন ছিল? আমার ছোটবেলাটা খুব ভালো ছিল। ছোটবেলাটা আমার, আমি এর ভেতরে 10-11 বছরে ভেতরে বয়সে আমি এই পরিবারে চলে এসেছি। আচ্ছা, হ্যাঁ, এই থার্ড জেন্ডার বা হিজড়া বিহন্নলা সমাজ যেটাকে বলে, আমি 11 বছরের ভেতরে এরকম সময় আমি এসেছি। আপনার জন্ম কোথায়? আমি বড় হয়ে জন্ম, আবার বড় হয়ে হওয়াটা হলো আমার হুগলি জেলার পান্ডুয়া। হুগলি জেলার পান্ডুয়া। হ্যাঁ, 10-11 বছর চলে এসেছেন হ্যাঁ, বিভিন্ন হ্যাঁ, হ্যাঁ। সমাজে। তারপরে প্রথমে আমি এসে বর্ধমান জেলার কালনা মহকুমার এক কালনায় এক গুরুমার কাছে ছিলাম। সেখান থেকে আবার আমি আরেক গুরুমার কাছে গিয়েছি। সেখান থেকে আজকে প্রায় 20 বছর হয়ে গেল আমি আমাকে এদিককার দায়িত্ব যখন গুরুমা বানান, আমি যার শিষ্য আছি, তিনি গত হয়ে যাবার পরে আমাকে এই দায়িত্বটা দেন উত্তরবঙ্গের। যখন এই দায়িত্বটা আমাকে দিলেন, আমি যখন গুরুমা হয়ে এদিকে এলাম, তখন আমাদের এই সব মেয়েরা, বিহন্নলা সমাজের মানুষরা, সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে বা সমাজের মূল স্রোতে থাকতে হবে, এটাও তারা জানতো না। বেঁচে থাকতে হবে, রুজি করতে হবে, খেতে হবে, উচ্ছৃঙ্খল চলাফেরা, উগ্র সাজগোজ, মানুষের সঙ্গে কথা বলা না, সমাজে কারোর সঙ্গে মেশা না। মনে হয় এরা নিজেকে হয়তো মনে করতো যে আমরা আলাদাই এক সমাজের মানুষ, আর মানুষও মনে করতো যে এরা মানুষ নয়, অন্য কিছু। তো আমি এই দায়িত্বটা পাবার পরে এদেরকে আগে এটা বুঝিয়েছি যে আমরা এই সমাজেরই মানুষ, এবং এই সমাজেই আমাদের মা বাবা, এই সমাজে আমাদের বেড়ে ওঠা, আমরা এই সমাজ থেকে এসেছি। আর আমাদের জীবন মান উন্নয়ন করতে গেলে আমাদেরকে আগে সমাজের মূল স্রোতের দিকে লক্ষ্য রাখতে হবে, সমাজে বসবাস করা শিখতে হবে, আর ভালো পরিবেশ তৈরি করতে হবে। মানুষ যেটাতে খারাপ বলে সেটাই খারাপ। আমাকে যদিও ভালো লাগে যে আমি এটা করি, আমাকে ভালো লাগছে, সেটা হয়তো লোকের কাছে ভালো লাগে না। সেটাই মনে করতে হবে যে লোক যখন বলছে যেটাকে ভালো লাগছে না, তখন সেটাই ভালো নয়, সেটাকে এড়িয়ে চলতে হবে আমাদের। এখন আমাদের খুব ভালো। আচ্ছা, 10-11 বছর বয়সে আপনি চলে এসেছেন। তার আগে যে ছোটবেলা, তার আগে জীবনটা কেমন ছিল? 10-11 বছর বয়সে এখানে আসলেন কিভাবে? আসলাম, এটা আমার জীবনের একটা দুর্ঘটনাই মনে হয়। আমাকে কি বলবো, পড়ার জন্য একদিন স্যারে একটু মেরেছিল, তো আমি মার কাছে কান্না করলাম, তো মা আবার উল্টে আমাকে মারলো যে পড়া না পারলে তো মারবেই। তখন মার প্রতি যেন একটা অভিমানী লাগলো আমাকে, যে আমি
মাকে বললাম, মা তো সবসময় বাচ্চাকে সাপোর্ট করবে, তাই না? হুম, হুম, হুম। তো এই মনের রাগে বাড়ি থেকে বেরিয়ে রাগ করে চলে গিয়েছিলাম বাসে উঠে। তারপরে আহ, আমি অনেক দূরে চলে গিয়েছি, তারপর থেকে আর বাড়িতে ফেরা হয়েছিল না। আহ, চলে গিয়েছিলাম দক্ষিণ 24 পরগনার দিকে। আমি নিজেও জানতাম না যে এদিকে। তারপরে এই মানুষগুলোর সঙ্গে দেখা, এরা এই বৃহন্নলা যে কি সেটাও আমি নিজে জানতাম না, যে এই বৃহন্নলাটা কি বা কিভাবে থাকতে হবে। এইটা তাদের কাছে যেয়ে শিখলাম। মানে আপনি হারিয়েই চলে আসেন। হারিয়ে চলে আসা, পরে আর হারিয়ে কোনোদিন বাড়ির লোকের সাথে পরে যোগাযোগ হয়? বাড়ির লোকের কাছে প্রায় অনেক বছর পরে, 12-13 বছর পরে আমি বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করেছি। তখন আমার মা বাবা গত হয়ে গিয়েছে। হুম। হ্যাঁ, তারপর থেকে না এই আহ, মানে কি বলবো, একটা অভ্যাসে হয়ে গিয়েছিল আমার, যে মা বাবা ছেড়ে তো আছি, আবার কি আছে, এতটা বছর আপনার কেটে ভাই গেল। বোন কেউ ছিলেন? হ্যাঁ, দুটো দাদা ছিল, দুটো দিদি ছিল। এখন আছে একটা দাদা আছে, দুটো দিদি তাদের আছে। সাথে যোগাযোগ হয়? যোগাযোগ খুবই কম। আমি মনে করি আমার এটা একটা আলাদা জীবন, আলাদা। আমি আছি তো ভালো আছে। আপনি এটাই ভাবেন? তাদেরকে ডিস্টার্ব দেওয়া ভালো নয়, আবার তারা আমাকে ডিস্টার্ব করুক, এটাও মনে হয় আমার জন্য। আচ্ছা মা, একটা জিনিস হয়তো জানার খুব ইচ্ছে, বা অনেকের ক্ষেত্রেই জিজ্ঞেস। উম, বৃহন্নলাদের একটা ভাষা আছে হাততালি। সকলেই দূর থেকে বলে যে হাততালির আওয়াজ আসছে, মানে বৃহন্নলারা আসছেন বা হিজড়ারা আসছেন। হাততালিটা কেন, এটার পিছনে কি হাততালির ব্যাপারটা হলো, হাততালি তো একটা মানুষকে উৎসাহ করে। হুম, হুম, খেলা দেখতে স্টেডিয়ামে আমরা বসে আছি, হাততালি দিচ্ছি, হুম, আমার প্লেয়ার জিতছে বা আমার প্লেয়ার আগে যাচ্ছে, হাততালি হাততালি মানুষকে উৎসাহিত করে বা আনন্দ পায়। হুম, আর আমাদের দুই রকমের তালি হয়। একটা হাততালি হয়, হাততালি দিয়ে দিয়ে আমরা আনন্দ করি কারোর বাড়িতে গিয়ে। আবার বিনে দোষে হয়তো সে আমাকে ছোট করছে বা ছোট বড় কথা বলছে, তখন হাততালি দিয়ে তাকে আমরা মন থেকে না, মনের কষ্টটা জাহির করি তাকে, যে হুম। আমরা কষ্ট পেলাম। আমরা তো তখন কিছু বলতে পারি না। তখন ভগবানকে বলা ছাড়া আমাদের আর কি থাকে। তো তখন সেটা ভগবানের উপরে আমরা তালিটা বাজাই, যে তুমি কেন আমাদের এরকম সৃষ্টি করেছো, বা আজকে আমরা ভালো কিছু হতাম, এই লাঞ্ছিত হতে হতো না। এর জন্যই এই তালিটার দুটো মানে। দুটো মানে আছে। একটা খুশিতে আমরা তালি বাজাই, আনন্দ করি, গান গাই, তখনও তালি বাজাই। আবার কারোর সঙ্গে দু কথা হয়, তখনও কিন্তু আমরা রেগে তালিটা বাজাই। যারা তালিটা আমাদের দেখে তারা বুঝতে পারে যে তালিটা বাজায় যখন একটা আনন্দ করে বাজায়, একটা রাগ করে বাজায়। আচ্ছা, মায়ের কতজন শিষ্য রয়েছে? আমার শিষ্য আছে, তার শিষ্য আছে প্রায় 800 মতো আছে আমার মেয়েরা। অসংখ্য হ্যাঁ, শিষ্য। 800 মতো আছে পুরো উত্তরবঙ্গ নিয়ে, আসামের অংশ নিয়ে আছে আমার এইসব মেয়েরা। 800 মতো শিষ্য আছে। আচ্ছা, উত্তরবঙ্গের মানুষদের নিয়ে কি ভাবেন? উত্তরবঙ্গের মানুষদের নিয়ে আমার ভাবা, উত্তরবঙ্গটা আমি মনে করি যে একটা, সেটা আবার রাজনৈতিক কথাবার্তা হয়ে যাবে। আমি মনে করি এটা আমাদের উত্তরবঙ্গটা একটা পিছিয়ে পড়া রাজ্যের একটা অংশ। আমাদের উত্তরবঙ্গে আমি মনে করি তেমন কিছুই নেই। আমাদের আছে বলতে দার্জিলিং আছে, আমরা বলতে পারি হুম, আমাদের হুম, দার্জিলিং আছে। হুম, হুম, বা যখন বলি শিলিগুড়ি আমার বাড়ি, বা বলি রায়গঞ্জে আমার বাড়ি, অনেকে জিজ্ঞাসা করে এই দেশেরই মানুষ অন্যান্য রাজ্যের, সেটা কোথায়? তো তখন শিলিগুড়ির প্রশ্নটা বাদ দিয়ে তখন আমরা বলে দিই যে আমাদের দার্জিলিং। আপনি কখনো দার্জিলিংয়ে গেছেন? হুম, 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 আমাদের দার্জিলিংয়ের পাশেই, আমাদের নিচেরটাকে শিলিগুড়ি, পাহাড়টা হলো দার্জিলিং, এইরকম। তো আমি চাই আমাদের উত্তরবঙ্গটা উন্নয়ন হোক। আমাদের মানুষরা, উত্তরবঙ্গের মানুষরা, যখন আমি প্রথম গ্রাম এলাকায় যেতাম এই হুম, আমাদের বাচ্চা নাচানোর কাজে, তখন অনেককে জিজ্ঞাসা করতাম বাচ্চার বাবা কোথায়, দাদু কোথায়? এরা বলতো বিদেশে গেছে। হুম, হুম। গ্রামের মানুষরা বলে বিদেশে। তো আমি বলি বিদেশে কোথায় গেছে? তারা বলে বিদেশে কাজ করে। বিদেশে কোথায় কাজ করে? তো তারা বলে যে কেরালা। আচ্ছা, বিদেশ। হ্যাঁ, কেরালাটা বিদেশ, বিদেশ কাজ করতে গেছে। তখন একটা মনে করলাম, কেরালাটা কি বিদেশ? তাহলে পারে হুম, অনেক হুম, পিছিয়ে পড়া মানুষ বিদেশ হলে যে দেশের বাইরে হয় সেটাও জানে না। আর কি কাজ করে? লেবারের কাজ করে। তখন আমার মনে হয় যে লেবারি কাজ করারও জায়গা আমাদের উত্তরবঙ্গে মনে হয় নেই। হুম, হুম, হুম। তাই না? অনেক মানুষ আমাদের চা শ্রমিক আছে, আর আমাদের পরিযায়ী শ্রমিক যাদেরকে বলে। তাছাড়া আমাদের এদিকে মনে হয় কিছুই নেই। তো আমার ভাবনা অনেকটাই হয় এসব মানুষদেরকে নিয়ে। কিন্তু আমি একজন বৃহন্নলা সমাজের মানুষ। এটাও একটা বড় প্রশ্ন। হুম। আমি কি করতে পারবো, তাই না? আমার মনে হয় শুধু ভাবনাটাই হবে এনাদের জন্য, আমার করার কিছু হবে না। আর
সবথেকে বড় হবে তাদের জন্য দোয়া আশীর্বাদ করাটা। আর আমাকে একটাই বলার থাকবে যে রাজ্য বা কেন্দ্রের সরকারকে যেন আমাদের উত্তরবঙ্গের দিকে নজর দেয়, উন্নয়ন করে উত্তরবঙ্গটা এমনি খুব ভালো জায়গা, নিরীহ মানুষ উত্তরবঙ্গের মানুষরা, আমি মনে করি। আচ্ছা, সবাই মিলে একসাথে সমাজে থাকবো, সবাই মিলে একসাথে চলতে হবে, হুম। এই ভাবনাটা ভাবতে গেলে অনেক ক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হয়েছেন। হ্যাঁ, অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। সেক্ষেত্রে বিভিন্ন প্রান্তের মানুষের থেকেও বাধা পেয়েছেন, এবং সেক্ষেত্রে কখন মনে হলো এই ভাবনাটাকে ভাঙতে হবে, এই বাধাটাকে এগিয়ে চলতে হবে, এবং কখন মনে হলো তৃতীয় লিঙ্গের যারা রয়েছেন তাদেরকে আপনার দরকার? তাদেরকে আমার দরকার, এটা তো আমাদের একটা গুরু পরম্পরা, হুম হুম। সতীযুগ থেকে আমাদের চলে আসছে, গুরু শিষ্যের প্রথা আছে। আমাদের একটা বড় ব্যাপার হলো কি, যে আমরা বেঁচে থাকার জন্য এর ভেতরেই মা, বাবা, ভাই, বোন নিজের একটা সৃষ্টি করি। ও আমার মা, ও আমার বড় মা, ও আমার বোন, ও আমার ভাই, এরকম আমরা নিজের বেঁচে থাকার জন্য করি। তো এটা অনেক পরম্পরা ধরে চলে আসছে। যেমন আমাদেরকে বলে ডেরাদার কিন্নার। আচ্ছা। আমরা সমাজে বসবাস করি ডেরা বা বাড়ি বানিয়ে, হুম হুম। বা একটা সমাজের সঙ্গে মিলিয়ে। কিছু আছে ছিন্নমূল, এখন আচ্ছা। যেমন রাস্তাঘাটে ঘুরে বেড়ায় এই ধরনের। তো বললাম না যে ২০ বছর আগে আমার পরে দায়িত্ব এসেছে, তখনই আমি বুঝতে পারলাম যে এটা একটা ভাঙা দরকার। এজন্য কিভাবে ভাঙতে হবে? আগে মানুষ সহজে আমাদের সঙ্গে কথা বলতে চাইতো না। হুম হুম। বাড়িতে যায়, পয়সা দিতে হয়, এরা আসে, পয়সা কিছু দিতে হয়, সাহায্য করতে হয়। এটা এইভাবে এদের জীবন জীবিকা চলে। তো এইভাবে দিত, রাস্তাঘাটে কথা বলতে হবে এরকম না। তারপরে আমরা মনে করলাম আমরা যার বাড়িতে গেলাম তার মুখ চিনে থাকি আমরা, তাকে কথা বলি। হুম দাদা কেমন আছেন? বাবু কেমন আছেন? হুম। তখন ১০ দিন বলতে, বলতে তারাও আমাদের দেখা হলে বলে, "তোমরা কেমন আছো?" তা আমরা মনে করি আচ্ছা। যে মূল স্রোতে বা মানুষের সঙ্গে জুড়তে হলে, সমাজের সঙ্গে জুড়তে হলে মানুষের কাছাকাছি থাকতে হবে। মানুষের সঙ্গে কথোপকথন করতে হবে। মানুষের সব কাজে দুঃখ-সুখে এগিয়ে যেতে হবে। তারা হলে তারাও আমাদের বিপদে এগিয়ে আসবে। মানে গিভ অ্যান্ড টেক পলিসিটা এখানে হ্যাঁ, হয়ে হ্যাঁ, হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। মানে তাদের সাথে কথা বলবো, তাদের। কথা বলব, তাহলে তারাও একটা যে সংকোচ থাকে, এরা হিজড়া বা বিহন্নলা কথা বলবে কিনা, এরা তালি বাজায়, চিল্লিয়ে উঠে হয়তো কথা বলে, উগ্র মেজাজি হয়। মানুষের একটা ভুল ধারণা থাকে হুম হুম। যারা, কিন্তু এই মানুষগুলো খুব কোমল মনের হয়। এরা ছোটবেলায় থেকে না স্নেহটা পায় না, ভালোবাসাটা পায় না নিজের মানুষের কাছে। তার জন্য এরা দেখেই মনে হয় যে এরা উচ্ছৃঙ্খল। কিন্তু এদেরকে ভালোবাসলে এরা কেমন হাতিকে মনে হয়, যে অনেক বড় একটা জীব, একে দেখে মনে ভয় পায়। কিন্তু সে আমাদের সব কথা বুঝতে পারে। হুম। সে না আমাদের সব কথা বুঝতে পারে। যখন যে পোষে বা হাতির মাহুত থাকে, সে সব কথা বুঝতে পারে। এরকম মানুষও যদি আমাদের না মেশে তাহলে বুঝতে পারবে না। তাহলে একটা ভুল ধারণা থেকে যাবে। এরা উগ্র মেজাজি, এরা এইরকমই। সব টাইমে একটা সমাজে কথা, এরা এইরকমই। এটা এরা, কি? হ্যাঁ। এরা এরকম। এটা আমি এখনো বুঝতে পারি না। এটা কি? এরা এইরকমই। তো আমরা এরকমই নই। আমরা আপনাদেরই মানুষ। আপনাদের ভাই-বোন, আপনাদের ফ্যামিলি থেকে এসেছি। আপনাদেরই মতো আমরা কাঁদি, আমাদের চোখে জল আসে। আপনাদের মতোই আমাদের রক্তের রং লাল। আচ্ছা, আগের সমাজ, এখনকার সমাজ কতটা পরিবর্তন দেখেন? আগের সমাজ, আগের থেকে এখন অনেকটা পরিবর্তন। হুম হুম। অনেকটা পরিবর্তন। এটা কি বলবো? এটা রাজ্যের সরকারও একটা ট্রান্সজেন্ডার বোর্ড গঠন করেছে, বা হিজড়া বিহন্নলা কিন্নারের উপরে কাজ করছে। যেসব মানুষদের আগে, আমাদের মানুষদের আগে ভোটাধিকার ছিল না, এরা নিজেরাও জানতো না ভোট কেন দিতে হবে, আমাদের ভোটার কার্ড, আধার কার্ডের কী প্রয়োজন হুম আছে। হুম। আমরা ট্রেনে বসি, এক জায়গায় বসে চলে যাই, আমাদের টিকিটও চায় না। এখন এরা মনে করে না আমাদের বাড়ি হয়েছে, এটাতে বিজলি লাইন নিতে হয়, তাকে বিল ভরতে হয়, হুম হুম। অনলাইনেই এখন সব কিছু হয়। আমাদের অনেকের ব্যাংকের বই হয়, অনেকের প্লেনে যাওয়া আসা করবে, তাদের টিকিট করতে গেলেও আমাদের সব কিছু লাগে। তো এখন আমাদেরকে না উম, অনেকটা অনেকটা উন্নয়ন হয়েছে। আর আমাদের মেয়েরাও লেখাপড়া বা সমাজের সঙ্গে আহ, তাল মিলিয়ে চলছে। এটাতে অনেক ভালো লাগছে। আচ্ছা আগের থেকে বড়মা, এখন অনেক ভালো। আচ্ছা বড়মা, আজ থেকে ২০ বছর আগে, হুম, তার হুম। আগে একজন গুরুর কাছে যাওয়া, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার কাছ থেকে শিক্ষা নেওয়া। হুম, প্রথমে হুম। একটু গুরুর নামটা শুনি, তারপর আমি বলছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার গুরুর নাম? আমার গুরুর নাম ছিলেন শ্যামলী মা।
আর তার আগে আমি বললাম বর্ধমান জেলায় কালনায় ছিলাম। উনি আমার রাজকুমারী মা ছিলেন। উনি ১১৯ বছরে, গত ২ বছর হলেন মারা গেছেন। আচ্ছা, এই যে গুরুর কাছে যাওয়া, হুম, হুম। দুজন গুরুর কাছ থেকে আপনার শিক্ষা লাভ এবং সেখানে গিয়ে যে বেড়ে ওঠা, মানে হ্যাঁ, হ্যাঁ। 11 বছরের পর থেকে একটা যদি বলি মাটির দলা, হুম, তারপর হুম, হুম। সেখানে তৈরি হওয়া, তৈরি হওয়া। সে পুরো তৈরি হওয়াটা কিভাবে, মানে পড়াশোনা বা কি হ্যাঁ, করে করলেন পড়াশোনা সেটা? এর ভেতরে এসেও অনেকে পড়াশোনা করে, হুম হুম অনেকে করে না। অনেকে নাচ গান শিখলো, তারপরে সে হয়তো রুজি রোজগারের, যেমন আমাদের নিত্যদিনের কাজ থাকে, বিয়ে বাড়ি, বাচ্চা হলে, নতুন বাড়ি হলে যাওয়া হয়, হুম হুম হুম। এই কাজে জড়িত হয়ে যায়। সেখান থেকে কামিয়ে নিয়ে এসে গুরুর সামনে রাখা আমাদের একটা অনেক বড় এটা ব্যাপার, যে যে অসুস্থ থাকবে সেও, তাকেও পয়সা দেওয়া হবে, যে বয়স্ক থাকবে তাকেও পয়সা দেওয়া হবে, যে বাড়িতে কাজ করবে তাকেও, যে রান্না করবে আমাদের বিহন্নলা বাড়িতে থেকে হয়তো ৫ জন গিয়ে যা পয়সা নিয়ে এসেছে, আরও ৫ জন বাড়িতে আসছে, তাহলে ১০ জনই কিন্তু ওই পয়সাটা পাবে। আচ্ছা। হ্যাঁ, আর একটা মজার ব্যাপার হলো যে বয়স্ক আমাদের রাস্তাঘাটে দেখা যায় না। হুম 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 যে ৭০-৮০ বছর বয়স হয়ে গেছে, খেতে পারে না, ভিক্ষাবৃত্তি করছে, রাস্তাঘাটে বসে আছে। আমাদের কিন্তু এটা নেই, হুম দেখা যাবে না। যার বয়স হবে সে বুঝতে পারবে যে আমার বয়স হয়েছে বা শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না। তখন আমরা বলব, "মা তুমি থাকো ঘরে, আমরা তোমার সামনে কামিয়ে নিয়ে এসে রাখবো।" তখন এটা একটা পরম্পরা। তখন আচ্ছা। সেখান থেকে হয়তো একজন, ওর ভেতর ১০ জন আছে, ২০ জন আছে, ৫০ জন আছে। থাকতে, থাকতে ওই গুরুমার জায়গা আরেকজন ওইরকম নিতে লাগলো। হুম 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 যে গুরুমাকে দেখভাল করতে, করতে সবাইকে সমান মতো খাওয়ানো, সবাইকে সমান মতো বন্টন করা। তো উম তখন সমাজের মানুষ মনে করে যে এই পরিবারটাকে চালাতে পারবে। হুম হুম হুম। সমাজে আমাদের সমাজের মানুষরা। তো মা যখন গত হয়ে যাবে, তখন ওই মার জায়গাতে সমাজের সব যারা মেন থাকে এক জায়গা থেকে, তারা এসে তখন তাকে ওই বাড়ির একটা মালকানা দিয়ে যাবে। যে এখন আচ্ছা। থেকে তোমার মা বা গুরুজন গত হয়ে গেছে, তুমি এখন থেকে গুরু, এই যত শিষ্য সামন্ত আছে সব তোমার শিষ্য। তুমি এদের দেখভাল করবে। এদের প্রতি যেন কোনো অন্যায় অবিচার না হয়। তুমি সবাইকে বরাবর দেখবে। হুম হুম হুম। এইভাবে। সে যেকোনো ধর্মের হতে পারে। সে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নেই। যেকোনো ধর্মের হতে পারবে। সে তার ধর্ম পালন করবে। আর যে গুরুমা হবে তাকে সব ধর্মই আবার পালন করতে হবে। ওর যে সন্তান ওগুলো শিষ্য হয়ে গেল, সেই শিষ্যরা আজকে একজনের বড়দিন এলো, সে খ্রিস্টান। হুম হুম গুরুমাকে ওর বড়দিনের জন্য কেক আনাতে হবে, হুম হুম হুম। সবাইকে নিয়ে। গুরুমার দায়িত্ব গুরুমার আছে। দায়িত্ব। আমার বাচ্চা তো, আমার বাচ্চা যেভাবে খুশি থাকবে, আজকে আমার হিন্দু মেয়ে, তাকে শিষ্য, তাকে আমার দুর্গাপূজার সময় তাকে সবাই মিলে, যদি আর অন্য ধর্মের আরও ৫ জন থাকে, তাকে সবাই মিলে কাপড়-চোপড় গিফট করবে, তাকে নিয়ে ঘুরতে যাওয়া। যেন ও বুঝতে না পারে যে আজকে আমি ফ্যামিলিতে নেই, আমার কষ্ট হচ্ছে, থাকলে কষ্টটা হতো না। হয়তো মা-বাবার সঙ্গে, ভাই-বোনদের সঙ্গে আমি ঘুরতে যেতাম, এরকম মনে হতো। কিন্তু সেটা যেন না মনে হয়, হুম হুম হুম। সেটা মেহসুস করতে আমরা দিই না, উপলব্ধি যাতে ওর না হয়। এইজন্য মা, গুরুমা। আর ১ম এ ছিলাম গুরুমা, তারপরে হয়েছিলাম মা। এখন আমি বড় মা। মার থেকেও মনে হয় বড়। এরা, আমি রায়গঞ্জে যখন থাকলাম হয়তো ২-৪ দিন, তো রায়গঞ্জ থেকে যখন শিলিগুড়ি আসি, তখনও আমাকে রান্নাঘরে ঢুকতে হয়। এরা কি খেতে ভালোবাসে, আমার আচ্ছা। হাতের কোন খাবারটা পছন্দ করে। এরা বলে, "মা তোমাকে কেন যেতে হবে?" এখন অনেকটা কাজের মানুষও বাড়িতে রাঁধুনি হয়ে গেছে। হুম হুম। আমি বলি, "না, আমার হাতের রান্না ২-১ দিন খাওয়ালে মনে হয় একটু তৃপ্তি পাবে, খুশি হবে।" তো মায়ের হাতে সবচেয়ে ভালো, মায়ের হাতের। মায়ের হাতে সবচেয়ে কি প্রিয় খাবার খেতে ভালোবাসে শিষ্যরা? সব রকমেরই খাবার খেতে তাও ভালোবাসে তারা। সবচেয়ে প্রিয় কোনটা? যেটা মা নিজের থেকে চায় যে সন্তানরা খাক? অনেকে ভেজিটেরিয়ান আছে, হুম তাদের হুম জন্য আ পনির মশলা হুম। পনির বাটার মশলা হলো, আরও রকমের খাবার। আজকেও নিরামিষই রান্না করে এসেছি, আমিষ করিনি। যারা আমিষ খায় তাদের জন্যও করে এসেছি। আজকে আমি তুমি ফোন করেছিলে তখন করলাম। আর অনেকের জন্য আ আমি পোলাওটা ভালো করি, আমি চিকেন রোস্ট ভালো করি, আমি মাটন রেজালা ভালো করি। আমি যদি জানতাম যে আপনি রান্না তখন করছেন, আমি তাহলে বলতাম তো একটুখানি নিয়ে আমি আসবেন। তাদের জন্য সবসময় চাই, আমি চাটাও তাদেরকে করে দিতে চাই। যে আমি মায়ের মন। আছি যখন, তখন দিই না করে। আমি শুধু এদের দিয়ে নয়, আমি কোথাও বেড়াতে গেলাম হয়তো অন্য বিহন্নলা বা সাধারণ কারো বাড়িতে বেড়াতে গেলাম, তখন তার রান্নাঘরটা আমাকে উঁকি দিয়ে দেখতে ইচ্ছে করে। রান্নাঘরটা যদি গোছালো হয়, তাহলে আমি মনে করি এই রাঁধুনি ভালো। হুম হুম আর হুম। অগোছানো হলে জানি ওর রান্নার প্রতি ওর মন নেই, ওর হাতের রান্নাটাও স্বাদ হবে না। তো তাহলে আমি কোথাও গেলে আগে আমি রাঁধতে ভালোবাসি। আচ্ছা, এমন কোনো শিষ্য আছে যার জন্য সবসময় গর্বিত মনে হয় নিজেকে?
গর্বিত মনে হয়। হ্যাঁ, অনেক শিষ্য এরকম আছে। আমার পরিবারেরও শিষ্য কি আমার শিষ্য তার শিষ্য ছিল। আমার রাজ্যে বা আমাদের ভারতবর্ষে যে ১ম ট্রান্সজেন্ডার লোক আদালতের জাজ হয়েছিল আমার রায়গঞ্জের বাড়ি থেকে আমার জয়িতা মণ্ডল। তার জন্য একটা গর্ব হয়। এই হুম, ধরনের হুম। অনেকেই আর অনেক মেয়েরা আমাদের যখন সোশ্যাল ওয়ার্ক করে, ভালো কিছু করে আসে তখনও আ শুধু বুকটা ভরে যায় না, ওর জন্য চোখটাও ভরে আসে, চোখে খুশিতে জল চলে আসে যে না যাক একটা ভালো মানুষ। আমাদের ভেতরে লিঙ্গের কোনো বৈষম্য থাকবে না এটাই আমি মনে করি। মানুষ তো হুম, হুম, একদম। যাতে জীবনের জন্য মানুষ মানুষের জন্যই হয়। মানুষের জন্য কাজ করতে শিখেছে এটাই তো অনেক ভূপেন বড় পাওয়া। হাজারিকার সেই গান। হ্যাঁ। বাচ্চাদের জন্য ভাবেন, ডিসেবলদের জন্য ভাবেন, বা নিজের পুঁজি থেকেও দেন। হ্যাঁ। কিভাবে এতটা জোর পান বলুন তো কিভাবে মনে? এই যে আমি বললাম আমার ৭০০ প্রায় ৮০০ কাছে আমার মেয়েরা আছে। যখন বড় কিছু হয় আমি এমনকি আমি বাচ্চার আ হার্ট অপারেশনও করিয়েছি। হুম, হুম। একদম গরিব বাচ্চা, তার কিছু নেই বাবার। আমার কাছে কেঁদেছে। আমার কাছে এটা নিয়ে তারা অনেক প্রচার করতেও চেয়েছিল। আমি বললাম, "আমি এটা করব না।" কিন্তু আমি ব্যাঙ্গালোরে নারায়ণাতে নিয়ে তার হার্ট অপারেশনও করিয়েছি। অনেক টাকা লেগেছে। আমার যখন এটা করতে চাইলাম, আমার মেয়েদেরকে সবাইকে সব জায়গাতে মেন আমার মেয়েরা শিষ্যরা আছে, তাদেরকে আমি বললাম। সে বলল, "মা, তুমি চেয়েছো আরেকটা এর থেকে বড় কাজ কি হয়? তুমি তো ভালো ভাবনাটাই নিয়ে এসছো আমাদের মাঝে। আমরা এই প্রায় ৮০০ কাছে মানুষ আছি। আমরা কিছু পয়সা দিলে তো অনেক কিছুই আমরা করতে পারবো। ঠিকই তো। একটা হার্ট অপারেশন করাতে পারবো না?" আর আমি যেমন এই কি বলে আমাদের এই শিলিগুড়িতে আমাদের যতগুলো এনজিও আছে আমি সেগুলোর সঙ্গেও যুক্ত আছি এবং আমাদের রায়গঞ্জে বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতি আছেন, আমি ওনাদের সঙ্গেও যুক্ত আছি, অনেক কিছু তাদের জন্য করি। তো আমার এই মেয়েরা সাহস যোগায়। আর বিশেষ করে আমার শিলিগুড়ি রায়গঞ্জের যে আমার যাকে আমরা যজমান বলি, যার বাড়িতে আমরা যাই, এই যজমানে যে আমাদেরকে অনুদান বা আমাদেরকে যে সহযোগিতা সাহায্য বা আমাদের বকশিশ যেটা বাধাই যেটা দেয়, সেটা থেকে আমরা এক অংশ না বাঁচিয়ে রাখি। হুম, হুম। সেটা আমাদের বিপদের জন্যই হোক, সমাজের বিপদের জন্যই হোক। যেমন আমাদের নেপালে ভূমিকম্প হয়েছিল, হুম। তখনও আমরা সাহায্য করেছি। তো এরকম আমরা একটা অংশ বাঁচিয়ে রাখি। পাট করে রাখা হয়, আমাদের ব্যাপারটা আলাদা রকম। একটা দেখবে বিশ্বের কোথাও আমাদের বিহন্নলারা কোনো বৃদ্ধাশ্রমে নেই। হুম। অনেক বড় ব্যাপার। অনেক বড় বড় ছেলে মেয়ের মা বাবা ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, তাদের মা বাবা আছেন বৃদ্ধাশ্রমে। কিন্তু আমাদের বিহন্নলা একটাও কোথাও বৃদ্ধাশ্রমে পাবে না। আমরা এইভাবে তাদেরকে রাখি। এটা আমাদের গর্বের ব্যাপার যে না, মা বাবা মেহসুস করে তাকে আমরা যে সম্মান দিতে পারি বা সেই আমরাও কেন এটা করি যে আগের দিনে হয়তো আমরাও বয়স হবে আমাদের, আমাদেরও শিষ্যরা থাকবে, তারা আমাদের সন্তান, তারাও এইভাবে আমাদের দেখে আসবে। এটা একটা পরম্পরা। আচ্ছা, অনেক ক্ষেত্রে সমাজে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা উঠে আসে। অনেক ক্ষেত্রে অনেক ছেলেরা বাসে, ট্রামে বা বলুন রাস্তাতে আ ৩য় লিঙ্গের মানুষ সেজে ঘুরে বেড়ায়। সেক্ষেত্রে কতটা অসুবিধায় পড়তে হয়? কিভাবে সেগুলো তুমি একটা সমাধান অনেক বড় করেন? প্রশ্ন করলে এটা। এটা অনেক জায়গাতেই প্রশ্ন করে যে বলে পয়সা দিয়েও বলে যে "বড় মা, আ উনারা মনে হয় নকল মাসি হুম, ছিল।" হুম, হুম, এই হুম, হুম। ধরনের। দেখো এটা কিছুদিন ধরে হয়েছে। এটা কি বলবো? লকডাউনের কিছুদিন লকডাউনের সময় থেকে, এটা যখন লকডাউনের পরে গাড়ি আবার চালু হলো, তখন থেকে এটা একটা বেশি টোল প্লাজায় পয়সা চাওয়া, ট্রেনে, বাসে। ট্রেনে অনেক আগে থেকে একটু শুরু ট্রেনে অনেক হয়েছিল। আগের থেকে শুরু হয়েছে। প্রায় ১৫ বছর ধরে হুম, হুম, শুরু হয়েছে। এসব মানুষরা অন্য কাজ করতো। এর ভেতরে আমাদের বিহনলারাও আছে, কিছু আছে। হয় না মেয়েলি মানুষ হয়, মেয়েলি মানুষ হয়। কিছু উম তারা বিয়ে-থা করে না, গান বাজনা করে বেড়ায়। এই মনসা গান, এই সেসব মানুষদের এখন উঠে গেছে তো কি মানুষের সামনে এটা একটা ভিক্ষাবৃত্তি করা। হুম, তার ভেতরেও প্রশ্ন উঠে আসে যে ভিক্ষাবৃত্তি করছে বেশ ভালো। হয়তো আমরা ৳৫ দিলাম, ৳১০ দিলাম। অনেকে বলল নাই, তখন তারা আ উগ্র মেজাজ হুম, হুম, দেখায়, কটু কথা বলে। সেটা মনে করি যে প্রশাসনকেও দেখা দরকার। হুম, আমরা তো দেখি বা আমাদের কাছে যখন এটা আসে খবর, সেটা আমাদের বিহন্নলা যারা এইসব কাজ করে তাদেরকে বলি, হ্যাঁ রে, এই রুটে বা এই জায়গাতে তাদেরকে খুঁজে বের কর, তারা এরকম খারাপ ব্যবহার করছে, তোদের একটা বদনাম হবে। হুম, সবাই জানে আমাদের একটা আলাদা রাস্তা, আমরা ট্রেনে বাসে বা তাদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকে না। তার ভিতরেও আমাদের পরিচয়ই যখন তোরা থাকিস, তখন তো আমাদেরকে এটা হ্যান্ডেল করা দরকার।
একদম। তখনই তাদেরকে আমরা কল করি। এটা এখন কিছুদিন ধরে একটু বেশি হয়েছে। হুম, হুম। আমরাও বুঝতে পারি। অনেক জায়গাতে আমার কাছেও পয়সা চায় তারা। অনেক টোলে গিয়েই আমার কাছে এসে নমস্তে করে পয়সা চায়। আমি কথা না বলে তাদেরকে পয়সা বাড়িয়ে দিয়ে দিই। আমাকে যারা চেনে না। হুম, হুম, হুম। তখনই আমি বুঝতে পারি যে এ যখন আমাকে চেনে না তাহলে আমাদের সমাজের কেউ নয়। নইলে আমি মনে করি এই এশিয়া মহাদেশের ভেতরে আমাকে চিনবে না এই ধরনের বিহন্নলা নেই। আচ্ছা, কোনো অনুষ্ঠান বাড়িতে তৃতীয় লিঙ্গের মানুষের উপস্থিতি একটা ভয়ের অনেক ক্ষেত্রেই, এবং অনেক ক্ষেত্রে খুব জোর জুলুম করা হচ্ছে বা যতটা টাকা চেয়েছে ততটাই দিতে হবে, এমন কিছু কিছু কথা উঠে আসে। সেসব ক্ষেত্রে কি সমস্যার সমাধান করেন? মানে আহ, বড় মা কিভাবে এটা সমস্যার বড় সমাধান মা করে? আমার শিলিগুড়িতে এই ধরনের ঘটনা অনেক আগে একবার ঘটেছিল। হুম, হুম। তারপরে অনেক কিছু হয়েছিল। তারপরে ওটা পেপারেও এসেছিল। তো পেপারও লিখেছিল প্রশাসনকে ফোন করার আগে বড় মাকে ফোন করুন। আচ্ছা। বৃহন্নলা সমাজের মানুষ যদি কিছু উচ্ছৃঙ্খল ব্যবহার করে আপনার বাড়িতে, ফ্ল্যাটে, আপনাদের ভবনে এসে, তাহলে প্রশাসনকে ফোন করার আগেই বড় মাকে ফোন করুন। তাহলে বড় মা এটা সলভ করে দেবে। বড় মার এর আগে আমি বলে গেলাম যে সমাজের মূল স্রোতে থাকতে হলে মানুষের সঙ্গে কাছাকাছি থাকতে হবে। সেটা যে তুমি টাকা পয়সা নিয়ে হোক বা তোমার কোনো খারাপ আচরণ তাদের দিকে ছুড়ে দেবে বা কোনো কিছু, তাহলে তো মানুষের কাছাকাছি যেতে পারবে না। নিশ্চয়ই। আর রয়ে গেল বিয়ে বাড়িতে হোক বা বাচ্চা হলে হোক বা দোকানে কোনো ওপেনিংয়ে যে উপস্থিতিটা, সেটা মানুষও দেখে। অনেকের যাদের হয়তো আমি মনে করি এটা একটা দৃষ্টিভঙ্গিও পাল্টানো দরকার। গিয়েছে বলেই যে আপনাকে খারাপ কিছু বলছে তা নয়। আপনি যখন খারাপ কিছু বলছেন তখন হয়তো তারা, এই তোমরা এখানে কেন, এই তোমাদের কি ব্যাপার, তোমাদের কে ডেকেছে, তখন হয়তো তারা বলে কেন আমরা এসেছি তো কি হয়েছে, আমাদের কিছু দেন খুশি করে। এইটাই তখন তারা বলে, তখন থেকে কথাটা চালু হয়ে যায়, কথা বাড়তে বাড়তে বাড়তে। আর তখন যদি আমি মনে করি, তখন যদি তারা বলে দিদি বা মাসি এসছো, তোমরা বসো, তোমাদের এই জল দাও ওদেরকে, তখনই আমি মনে করি যে ওরা মনে হয় তখন একটা ভালো কথা বলার চেষ্টা করবে। না দাদা জল খাবো না কি চা খাবো না, আমাদের কিছু খুশি করে দেন বকশিস, তো আমরা আশীর্বাদ করে আপনাদের যাই। তো মানুষের যে যেভাবে দেখে তার কাছে মনে হয় সেভাবে এরা আসে, আমি মনে করি হুম, হুম। সেভাবে হয়তো প্রেজেন্ট হয়, যে এইভাবে খারাপভাবে দেখলে হয়তো খারাপ কথা বলে। কিন্তু আমি আমার বিহন্নলাদের বলবো যে তারা সবসময় যেন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে। আর মানুষ যাতে তাদের মানে পরিবেশ দেখে, তাদের ব্যবহার দেখে সবসময় খুশি থাকে। আচ্ছা মা, কথায় আছে, নিজেদের মুখের কথা খুব লাগে, সেটা আশীর্বাদ হোক অভিশাপ হোক, এটার পিছনে কি গল্প আছে, বা এটা কি সত্যি বা মিথ্যে? এই কথাটা আমরা যদি একটু দেখো, জানতে পারি। হিজড়া, বিহন্নলা, কিন্নার এরা ভগবানের এক রূপ। হুম। হিজড়া নরবংশ, হিজড়া নররূপে নারায়ণ, হিজড়া ভগবানের এক রূপ। সেই হিজড়াকে ভগবানের মতোই থাকতে হবে। সেই হিজড়া বা বিহন্নলা মানুষকে সব টাইমে কটু কথা বলবে, তার অভিশাপ কেন লাগবে? অভিশাপ লাগে কখন আমি সেই মানুষটাকে খারাপ কিছু বলিনি, কোনো কথাই বললাম না সেই মানুষটাকে, সে আমাকে ছোট বড় দুটো বলল কি এক থাপ্পড় আমাকে মেরে দিল, তখন আমি অভিশাপ করতে হয় না। তখন আমার যে মনটা বা আত্মাটা মনের কাঁদবে, কষ্ট। মনের কষ্টটা, তার জন্য তাকে একটা মানে ফল ভোগ করতে হবে। সেটা তোমাকেও আমি যদি বা তুমিও একটা মানুষকে খারাপ কথা বললে, অন্য মানুষকে বললে, সেও হয়তো তোমাকে সেই টাইমে প্রতিবাদ, তোমার প্রতিরোধ করতে পারলো না, তখন সে কি করবে? তখন সেই উপরওয়ালাকেই দেবে, তাই না? আর আমরা খুশি হলাম ব্যবহারে, টাকাতে মানুষকে খুশি করা খুব কম যায়। হুম। এজন্য আমি যখন যাই বা কোথাও আমাকে ডাকে, বলে মা আপনাকে কি দিতে হবে, আমি বললাম তোমার খুশিতে আমাকে দাও। তুমি এমন তো কিছু আমাকে দেবে না যে তোমার সেটা নিয়ে আমার জীবন চলে যাবে, কোটি কোটি টাকা তো দেবে না। তুমি এমন কিছু দাও, তোমার ব্যবহারও যেন ওর সঙ্গে মিষ্টি থাকে, তোমার ওই যেটা দেবে সেটাও যাতে আমাকে খুশি লাগে। দাও যাতে আমি মনে করে থাকতে পারি। তুমি টাকা দিলে আজকে 20,000, আমি আরেকজন 50,000 দিলে, তোমার ওটা তো আমি ভুলে যাবো, তাই না? তোমার ব্যবহারটাই আমি মনে করে রাখবো। ওর কাছে গিয়েছিলাম বা আমার এই ছেলেটা বা আমার এই মেয়েটা, আমার এই জাজমেন্টটা আমাকে খুব ভালোবাসে, ভালো ব্যবহার করেছিল। তো আমার বাড়িতে এসে বলা থাকবে যে এই অমুকের বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে যেন কোনোদিন খারাপ ব্যবহার কেউ না করে, তাহলে কিন্তু আমি বরদাস্ত করবো না। ওনারা খুব ভালো মানুষ। তো আমাদেরকে যেভাবে চায় মানুষ, আমরা যে বিহন্নলারা যে সব ভালো তাও নয়। কিছু মানুষ আছে উগ্র মেজাজি, হয়তো কটু কথা বলে ফেলে। আর কটু কথা মানুষকে বললে তুমি অভিশাপ দেবে, তোমাকে সে কিছুই করেনি, তাহলে বা তোমার চাহিদা মিটাতে পারছে না, তার জন্য তুমি অভিশাপ করবে, তাহলে সেই অভিশাপটা লাগবে না। কিন্তু আর তোমাকে যদি সে বিনে অপরাধে এক থাপ্পড় মেরে দিল, তার বাড়িতে তুমি গেছো, কিংবা তোমাকে দুটো কটু কথা বললো, ঘাড় ধাক্কা দিল, এরকম হয়, আমাদের এরকম করতে হয়। তখন তার মনের কষ্টটা অভিশাপ বর করা লাগে না। তখন যে চোখে জলটা চলে আসে না, ওই জলটাতে হয়তো কিছু ভোগ করতে হয় ওকে।
আমি মনে করি যে সমাজের সব মানুষকেই মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা দরকার। মানুষের মনকে কাঁদানো বা মানুষকে কাঁদানোটা ঠিক নয়। কষ্ট পেতে হয়, একজনকে কষ্ট দিলে কষ্ট পেতে হয়, এটাই হলো অভিশাপ। আচ্ছা, আপনার জীবনে এমন কোনো গল্প রয়েছে যেটা খুব মনে পড়ে, যেটা খুব আঘাত দিয়েছিল মনকে? এমন আমার কোনো? জীবনে আমার জীবনের আঘাত দিয়েছিল এই ধরনের কিছু নেই। মানুষের জীবনে তো আঘাত থাকতেই পারে, তাই না? বা থাকে। আ না, আঘাত এমন নেই। কোনো আ এমন কোনো স্মৃতি যেটা খুব মনে পড়ে বা সেটার জন্য হয়তো মন কাঁদে। এমন একটা আনন্দের, এমন একটা দুঃখের না। যদি স্মৃতি। আমি অ্যাম আমার মার জন্য আমার খুব মন কাঁদে। আমি বললাম না ১০-১১ বছর আ বয়সে আমি চলে এসেছিলাম। পরে আর ওই শেষ দেখা হয়েছিল মাকে। তখন তো মাকে অত ভালো কাছে থেকে দেখতে পারিনি। বাচ্চাই তো তখন, তাই না? হুম, হুম। মা বুঝতে পারিনি। আ এখন তারপরে যখন মাকে বুঝতে শিখেছি, মাকে মা বুঝতে শিখেছি, তখন আর মা নেই। তার জন্য মাকে এখনো মিস করি। এটাই আমার সবথেকে বড় কষ্ট। তাছাড়া আমার আ পৃথিবীতে কোনো কষ্টই নেই। যদি মাকে আরো বড় হয়ে কাছে পেতাম, তাহলে মনে হয় মাকে অনেক কিছু শেয়ার করতে পারতাম। হুম, হুম, হুম। নিজের জীবনের আমার যে আমি চলে যাওয়ার পরে যে আমার উপরে কত নির্যাতন হয়েছে, শারীরিক, মানসিক, আর্থিক, আ অনেক টাইমে হয়তো যৌন হয়রানিও হতে হয়েছে। হুম, হুম। এরকম আমাদের ভেতরে হয় না? ছোটবেলায় এসে বা রাস্তাঘাটে হতে হয়েছে, সে কথাটাও আমি মাকে বলতে পারিনি। আজ পর্যন্ত কাউকে হয়তো বলতে পারিনি। মা থাকলে হয়তো জড়িয়ে ধরে বলতে পারতাম যে, "মা, আমার জীবনে এই ঘটনা।" তো এটাই একটা দুঃখ ছিল। এখন কোনো দুঃখ নেই। সব আচ্ছা, অনেক ক্ষেত্রে যেটা বললেন যৌন নিগ্রহ, অনেক ক্ষেত্রে পেট চালাতে গেলে বা চলতে গেলে অনেক ক্ষেত্রে একটা নিষিদ্ধ জীবন বেছে হ্যাঁ, নেন হ্যাঁ, হ্যাঁ, অনেকেই। হ্যাঁ। সেটার কতটা সত্যতা রয়েছে তোমার বা প্রশ্নটা সেটার তুমি খোলাসা করতে পারছো না। আমাকেও তুমিও মা বলো তার জন্য। যে কিছু শোনা যাচ্ছে যে এরা রেড লাইট এরিয়াতে খাড়া হয় বা অনেকে এরা অনেকে হুম, হুম। সেক্স অনেক ক্ষেত্রে ওয়ার্কার, রাতের, হ্যাঁ, হ্যাঁ, একটা সেক্স ওয়ার্কারের কাজ করছে। তো আমরা কি বলবো এটা, যে এখন ট্রান্সজেন্ডার, যখন আমরা ছোট ছিলাম তখন এগুলো শুনিনি। বা আমি আজ থেকে ৩০ বছর আগে আরো সুন্দর ছিলাম মনে হয়। তাই না? একদম। এখনো ৩০-৩৫ ভীষণ বছর আগে সুন্দরী আরো আছে। সুন্দর ছিলাম তাহলে পরে। তো এখনো অনেকে আমাকে প্রশ্ন করে যে আপনি অ্যা অনেকে শুনি যে বিয়ে হয়। আপনার কি এ ধরনের আসেনি? বা অনেকে প্রেম করেছে, আপনার কি এ ধরনের এ ধরনের আসেনি? তো এটা আমাদের সময় আসেনি বা আমরা বুঝতে পারিনি এগুলো। আমরা জানি আমার গুরুমা আছে, আমাদের শিষ্যরা আছে, আমাদের আরো গুরুবোনরা আছে। সবাই এই আছে, এতেই তো আমাদের কেটে যাচ্ছে। আমাদের প্রেম কি? এখন শুনছি এটা অনেক রকমের ডক্টর পদ্ধতি এসেছে, অনেক রকমের চেঞ্জিং এর ব্যাপার এসেছে, অনেক রকমের আমাদের মানুষরা সেক্স ওয়ার্কারের কাজ করছে। এটা আমরাও শুনতে পারি। কিন্তু এগুলো আমাদের যে ডেরা, আমাদের যে আ বাসস্থান বা আমাদের যে অ্যা দাইয়ার, আমাদের যে বাড়ি, সেখানে এই ধরনের হয় না। সেগুলো হয়তো বললাম না যে ছিন্নমূল কিছু বেরিয়েছে এখন। তারা হয়তো ট্রান্সজেন্ডার যাকে আমরা বলছি, তারা নিজেকে নারী বলে পরিচিত করছে যে আমরা রূপান্তরকামী নারী। তারা বিয়ে করছে, তারা হয়তো প্রেম করছে, তারা কারো সঙ্গে লিভিং এ থাকছে, কারো সঙ্গে কত রকমের কি উঠেছে না হুম, আজকালকার হুম, হুম, হুম। যুগে, সেগুলোতে থাকছে। কিন্তু আমাদের সমাজের যে বিহন্নলা যারা গুরু পরম্পরা নিয়ে থাকে, তাদের জীবনে এই ধরনের কোনো ঘটনা হয় না। আচ্ছা, যে প্রশ্নটা আমার ছিল যে সেক্স ওয়ার্কার হিসেবে তারা কেউ কেউ কাজ করছেন কিনা? করছে, হ্যাঁ, করছে। আমি তো বললাম যে এই ধরনের আমরা শুনতে পাচ্ছি এখন যে করছে। এটা শিলিগুড়িতেও আমি শুনেছি যে কয়েকজন আমাদের ওই কি বলবো, জংশনের ওইদিকে রাত হলে অনেকে মাঝে মধ্যে দেখা যায়। তারা সেজেগুজে দাঁড়িয়ে থাকে। তো রাত হলে সেজেগুজে দাঁড়িয়ে থাকবে, এর মানেটা কি? তাহলে পরে নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্যে তারা দাঁড়িয়ে থাকে। এ ধরনের হয়েছে, বললাম না, অনেক ধরনের অপারেশনের মাধ্যমে হয়তো কিছু করছে বা অনেক ধরনের তারা আমাদের সঙ্গে, আমাদের এই কাজের সঙ্গে যুক্ত থাকবে না। তাদেরকে কখনোই আমরা আনতে পারব না। হুম, তারা হুম, বলবে আমাদের জীবন আমরা ভালো আছি। তারা বলবে আমরা জিজ্ঞাসা করলে বলে আমরা পার্লারে কাজ করি। আমরা, কিন্তু তারা পরবর্তীতে শোনা যাচ্ছে তারা সেক্স ওয়ার্কারের কাজ করছে। আছে এরকম, শুরু হয়েছে। শুধু আমাদের উত্তরবঙ্গে নয়, এই হুম, হুম। আমাদের দেশে নয়, মনে হয় এটা সারা বিশ্বে শুরু হয়েছে। পেপার পত্রিকা তো দেখি, এখন তো ইন্টারনেটের যুগ, সেখানেও দেখা যায় অন্যান্য দেশেও এরকম চলছে। হুম, হুম। কিন্তু আমার জীবনে, বড় জীবনে এই ধরনের ঘটনা ঘটেনি কখনো। আগামীতে কি পরিকল্পনা রয়েছে?
আগামীতে আর কিভাবে এগিয়ে যেতে চান, কিভাবে বৃহন্নলা সমাজকে এগিয়ে নিয়ে যেতে চান, কি পরিকল্পনা রয়েছে আগামীতে? আমি বৃহন্নলার সমাজকে এগিয়ে নিয়ে যেতে চাই। এই যে আমি বললাম যে বৃহন্নলার সমাজের মানুষরা সমাজের মূল স্রোতে কাঁধে কাঁধ মিলিয়ে থাকবে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আমি বৃহন্নলার সমাজ থেকে সমাজের থেকে আমি এই সাধারণ সমাজটাকে, এই পুরো সমাজটার জন্য চিন্তা ভাবনা করি যে এই সমাজটাকে কি করে উন্নয়ন করা যায়, কি করে সমাজে অনেক জায়গাতে অনেক কাজ বা অনেক কর্পোরেশন এরিয়া হোক, গ্রাম হোক, পঞ্চায়েত এরিয়া হোক, পৌরসভা এরিয়া হোক, অনেক কাজ দেখে আমি মনে করতাম যে আমি তো মনে হয় এগুলো কাজ করাতে পারতাম, কাউন্সিলর হয়ে কি হুম মেয়র হুম হয়ে, এমএলএ হয়ে। এগুলো তো সাধারণ ব্যাপার, কিন্তু এগুলো তারা কেন করে না? এগুলো তো করতে পারে, বা তাদের উপরে এই বরাদ্দ এসছে তারা করা। তো আমার এগুলোও চিন্তা ভাবনা হয়। তা আমি মনে করি শুধু বিহননালাদের উন্নয়ন করলে হবে না, পুরো সমাজের উন্নয়ন সার্বিক। যাতে হয় সেজন্য সার্বিক উন্নয়ন হয়, বাচ্চা সুশিক্ষিত হয়, যাতে উম, আমাদের নারীদেরকে মূল্যায়ন করা যায়। বিশেষ করে অনেক জায়গাতে নারীর ইপটিজিং হচ্ছে, ধর্ষিতা হচ্ছে, সেগুলো থেকে যেন মানুষ বেরিয়ে আসে। শুধু প্রশাসনের এটা দায়িত্ব নয়, সমাজের সব মানুষেরই এটা দায়িত্ব যে এটাকে কিভাবে ট্যাকেল দেওয়া যায়, কিভাবে এটাকে বাধা দেওয়া যায়, কিভাবে এটাকে সমাজ থেকে একদম মুছে দেওয়া যায়। হুম হুম। তো সমাজকে উন্নয়ন করতে হবে। বৃহন্নলা তো অন্য সমাজের মানুষ নয়, বৃহন্নলা এই সমাজেরই মানুষ। তাহলে বৃহন্নলা এই সমাজে উন্নয়ন হলে বৃহন্নলার উন্নয়ন হবে, হিজড়া কিন্নারের উন্নয়ন হবে। তা আমি মনে করি এই সমাজের উন্নয়ন হোক। আর সমাজের উদ্দেশ্যে, আগামী প্রজন্মের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আগামী প্রজন্মের উদ্দেশ্যে আমাদের শিক্ষাই জাতির মেরুদণ্ড। সবাইকে শিক্ষা নিতে হবে, সুশিক্ষিত হয়ে দেশের হয়ে জনগণের হয়ে কাজ করতে হবে। সে ছেলে হোক, মেয়ে হোক, নারী পুরুষ, শিক্ষার কোনো বয়স হয় না। সব মানুষকে সুশিক্ষিত হয়ে সমাজকে পরিবর্তন করতে হবে। আর শিক্ষা ছাড়া কোনো সমাজই এগিয়ে যেতে পারে না। আর বিশেষ করে একজন শিক্ষিত মাই একটা শিক্ষিত সন্তান তৈরি করতে পারে। একটা শিক্ষিত সন্তানই একটা সুন্দর সমাজ দিতে পারে। একটা সুন্দর দেশ, সুন্দর পরিকাঠামো তৈরি করতে পারে। তো আমি সমাজের সব মানুষকেই বলবো যে যেই শ্রেণীর মানুষই হোক না কেন, সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হওয়া দরকার। আমাদের আজকে সময় খুবই অল্প। আমাদের যতখানি বড় মাকে আমরা পেলাম, আহ, ততটাই আমরা ধন্য অবশ্যই। এবং অনেক কিছু জানলাম, অনেকটা শুনলাম। গুরু পরম্পরাই কিন্তু আসল পরম্পরা। শিক্ষিত হতে হবে, শিক্ষিত মানুষই সমাজের উন্নয়ন করতে পারে বা সমাজের জন্য ভাবতে পারে। আগামীতে আবারও অন্য কারোর সাথে, অন্য কোনো নতুন মুখ নিয়ে হাজির হব আপনাদের সাথে শিলিগুড়ি লাইভের শিলিগুড়ি টক্সে। নমস্কার। নমস্কার।